গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা পার্ট 24 এ চলে এসেছি অলরেডি। তো আজকেও অ্যাজ ইউজুয়াল 15টা কোয়েশ্চেন থাকবে, সাথে অনেকগুলো ইনফরমেশন থাকবে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দ্য স্টাডি অফ ইউনিভার্স ইজ নোন অ্যাজ। স্টাডি অফ ইউনিভার্স কি নামে পরিচিত? অ্যানথ্রোপোলজি, এথিমোলজি, কসমোলজি নাকি অ্যানাটমি? স্টাডি অফ ইউনিভার্স কে বলা হয় কসমোলজি। ঠিক আছে, স্টাডি অফ ইউনিভার্স কে বলা হয় কসমোলজি। নেক্সট কোয়েশ্চেন, তোমরা অ্যানথ্রোপোলজি, অ্যানাটমি, এই এই তিনটে কোনটা কিসের স্টাডি সেটা কমেন্ট সেকশনে জানিও। অলরেডি আমরা পড়েছি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পাওয়ার অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? নিচের কোনটি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা নয়? ডিক্লেয়ারিং ও ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চিফ মিনিস্টার অফ স্টেট, রাজ্যগুলির মুখ্যমন্ত্রী নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ জাস্টিস, প্রধান বিচারপতির নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর অফ স্টেট, রাজ্যপালের নিয়োগ। কোনটা প্রেসিডেন্টের ক্ষমতা নয়? অপশন বি দেখো, চিফ জাস্টিস কে নিয়োগ করা, এই ক্ষমতাটা হচ্ছে গভর্নরের। ঠিক আছে, এই ক্ষমতাটা হচ্ছে গভর্নরের। চিফ জাস্টিস কে নিয়োগ করা, গভর্নরকে নিয়োগ করা, ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা, এগুলো সবই হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে পড়ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3. Which mountain has the highest elevation in African continent? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ উচ্চতা কোন পর্বতমালার? মাউন্ট এভারেস্ট, মাউন্ট এলব্রুস, মাউন্ট কোসিউস্কো নাকি মাউন্ট কিলিমাঞ্জারো? কোনটা হচ্ছে তোমার হাইয়েস্ট পিক ইন আফ্রিকান কন্টিনেন্ট? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মাউন্ট কিলিমাঞ্জারো। মাউন্ট কিলিমাঞ্জারো হচ্ছে একটা ভলক্যানিক মাউন্টেন, যেটা আফ্রিকাতে অবস্থিত। তোমরা বলবে লাইট হাউস অফ মেডিটেরিয়ান। লাইট হাউস অফ মেডিটেরিয়ান কোন মাউন্টেনকে বলা হয়? তারপর বলবে হাইয়েস্ট ভলক্যানো কোনটা ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দেন বলবে লার্জেস্ট ভলক্যানো ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়াতে একটাই অ্যাক্টিভ ভলক্যানো আছে, যেটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড, তাই তো? মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এবং অলসো আমাদের এশিয়ারও সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। আচ্ছা, হাইয়েস্ট পিক ইন ইউরোপ। হাইয়েস্ট পিক ইন ইউরোপ কি হবে? ইউরোপ যে কন্টিনেন্ট রয়েছে, ইউরোপ কন্টিনেন্টের হাইয়েস্ট পিক জিজ্ঞেস করেছে। সেটা হচ্ছে মাউন্ট এলব্রুস। ঠিক আছে, হাইয়েস্ট পিক ইন ইউরোপ। আফ্রিকা তো এটা হয়ে গেল, এটা এশিয়া হয়ে গেল। এবার বলো, নর্থ আমেরিকাতে কি আর সাউথ আমেরিকাতে কি? নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা। আচ্ছা, হাইয়েস্ট ভলক্যানো হচ্ছে ওজেস দেল সেলাডো। ঠিক আছে, আচ্ছা এখানটা আগে লিখে নি। নর্থ আমেরিকাতে হচ্ছে তোমার মাউন্ট ম্যাকিনলে, মাউন্ট ম্যাকিনলে, এবং এখানে এটা এই মাউন্ট ম্যাকিনলেরই নাম পরিবর্তন করার কথা বলছিল। এবং এখানে সাউথ আমেরিকাতে হচ্ছে মাউন্ট অ্যাকনকাগুয়া, অ্যাকনকাগুয়া, মনে থাকবে। তো এশিয়ার হচ্ছে মাউন্ট এভারেস্ট, আফ্রিকার কিলিমাঞ্জারো, এলব্রুস হচ্ছে ইউরোপের, নর্থ আমেরিকার মাউন্ট ম্যাকিনলে, এবং সাউথ আমেরিকার হচ্ছে মাউন্ট অ্যাকনকাগুয়া। আচ্ছা, এখানে যেটা বলছিলাম হাইয়েস্ট ভলক্যানো, অন্য কালার দিয়ে লেখার চেষ্টা করছিলাম, কালারটাই নিতে ভুলে গেলাম। হাইয়েস্ট ভলক্যানো হচ্ছে মাউন্ট কোটোপ্যাক্সি, না ওজেস দেল সালাদো না, এটা হচ্ছে ইকুইডারে। লার্জেস্ট ভলক্যানো হচ্ছে মৌনা লুয়া।
মুনা লোয়া, মুয়া হয়ে গেল তো। মৌনা লোয়া, যেটা হাওয়াইতে অবস্থিত, হাওয়াই দ্বীপে অবস্থিত। আর লাইট হাউস অফ মেডিটেরিয়ান বলা হয় মাউন্ট স্ট্রমবরলিকে, স্ট্রমবরলি। ওকে, মনে থাকবে, এগুলো সবই হচ্ছে ভলক্যানিক মাউন্টেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, আন্ডার হুজ রুল ওয়াজ দ্য চারমিনার মনুমেন্ট বিল্ড ইন হায়দ্রাবাদ? হায়দ্রাবাদের চারমিনার যে স্মৃতিস্তম্ভ, সেটা কার শাসনকালে বানানো হয়েছিল? অপশন এ হচ্ছে জাহাঙ্গীর, অপশন বি আকবর, অপশন সি হচ্ছে মোহাম্মদ কুলি কুতুব শাহ, অপশন ডি হচ্ছে কুতুব উদ্দিন আইবক। দেখো, এই সবগুলোই হচ্ছে রাজত্ব করতো নর্থ ইন্ডিয়াতে, আর হায়দ্রাবাদ হচ্ছে বাহুমনি কিংডমের আন্ডারে ছিল। এবং অপশন সি মোহাম্মদ কুলি কুতুব শাহ, তিনি হচ্ছে হায়দ্রাবাদের চারমিনার বিল্ড করেছিলেন। ঠিক আছে, এবং এই কুলি কুতুব শাহ তিনি হচ্ছেন গ্রেটেস্ট রুলার ছিলেন কুতুব শাহী ডাইনেস্টি। কুতুব শাহী ডাইনেস্টি কোথায় রাজত্ব করতো? কুতুব শাহী ডাইনেস্টি রাজত্ব করতো গোলকোন্ডাতে। ঠিক আছে, আর এই গোলকোন্ডা অ্যানেক্স করেছিল ঔরঙ্গজেব in the year of 1687. ওকে, মনে থাকবে। নেক্সট কোয়েশ্চেন, এবং হায়দ্রাবাদ সিটিটাও কিন্তু কুলি কুতুব শাহ বিল্ড করেছিলেন। ঠিক আছে, বিল্ড দ্য সিটি অফ হায়দ্রাবাদ। যেমন একটা লেকের নাম মনে পড়লো, যেটা হায়দ্রাবাদে অবস্থিত এবং যেটা হার্ট শেপের, এরকম হার্ট শেপের একটা লেক আছে, সেই লেকটার নাম কি বলতো? হার্ট শেপ লেক। কি নাম বলবে? আচ্ছা, আমরা এখানে একটুখানি আকবর সম্পর্কে পড়বো, কারণ আমরা এর আগে বাবর সম্পর্কে পড়েছি এবং বাবর কি কি যুদ্ধ করেছিলেন, কোন সময় আসছেন। আমরা সুলতানি যুগটাও পড়েছি, কিন্তু আমরা আকবর সম্পর্কে পড়িনি। বাবর সম্পর্কে পড়েছি, হুমায়ুন সম্পর্কে পড়েছি, শেরশাহ সম্পর্কেও পড়েছি। আকবরের যদি আমরা রাজত্বকাল দেখি, তাহলে দেখবো যে 1556-তে হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এবং 1556 থেকে 1605 পর্যন্ত আকবর রাজত্ব করবেন, একটা লং টাইম পিরিয়ড ধরে। এবং এখানে প্রচুর কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত, তিনি হচ্ছেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার অফ মুঘল ডাইনেস্টি। শুধু মুঘল ডাইনেস্টি নয়, ভারতে রাজত্ব করা যে সমস্ত রাজা আছে বা শাসক আছে, তাদের মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার বলা যায়। ঠিক আছে, এবং তিনি ইয়াংগেস্ট সান ছিলেন হুমায়ুনের। তার তার নাম কি ছিল? তার নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ আকবর। এটা আমি আর লিখছি না, এটা সবাই জানো। এবং তার করোনেশন হয়েছিল এট দ্য এজ অফ 13। ঠিক আছে, করোনেশন হয়েছিল এট দ্য এজ অফ 13। 13 ইয়ার্স বয়সে, 13 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। আচ্ছা, আমি বাংলাতেই লিখে দিচ্ছি। 13 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। সিংহাসন বানান বলবো নাকি? না, ঠিক আছে। আচ্ছা, সিংহাসনে বসেন, এবং তার যে টিউটর ছিল, মানে তার যে গার্জেন ছিল, তার নাম হচ্ছে বৈরাম খাঁ, তাই তো? বৈরাম খাঁ। যেহেতু এত ছোট একজন তরুণ, কি বলবো, কিশোর বয়সী একজন রাজা, তিনি আর কি রাজত্ব করবেন, তার বিহাফে রাজত্ব করতেন বা তার বিহাফে রুল করতেন হচ্ছে বৈরাম খাঁ। এবং সেকেন্ড ব্যাটল অফ পানিপত, যেটা হয়েছিল বিটুইন হেমু এবং বৈরাম খাঁ, এখানে কি দেখবো? সেকেন্ড ব্যাটল অফ পানিপত in the year of 1556, 1556-তে। কার কার মধ্যে? হিমু, যে হচ্ছে হিন্দু জেনারেল ছিল মোহাম্মদ আদিল শাহ, হিমু ভার্সেস বৈরাম খাঁ। আকবরের তরফ থেকে বৈরাম খাঁ যুদ্ধ করেছিলেন। এবং এই হিমু কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো তিনি একটা উপাধিও নিয়েছিলেন, যেটা বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন।
ঠিক আছে। এরপর আকবরের আমরা ম্যারেজেস দেখব। তিনি বিয়ে করেছিলেন হারকাবাইকে, যিনি হচ্ছেন বীরমালের কন্যা ছিলেন, এবং তিনি রাজপুতদের সাথে একটা মৈত্রীর সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিলেন। এবং রানা প্রতাপ সিং এবং তার যে ছেলে ছিল অমর সিং, তার যে সুপ্রিমেসি সেটা রেকগনাইজ করেনি, তার জন্য সেখানে যুদ্ধ হবে, ব্যাটল অফ হলদিঘাটি। আচ্ছা, এখানে লিখি ম্যারিড টু হারকাবাই, যাকে আমরা সাধারণত যোধাবাই বলে ডাকি, কিন্তু যোধাবাই নামটা হয়েছে বিকজ তিনি যোধপুর থেকে এসেছিলেন, তাই যোধাবাই। হারকাবাই ছিল তার নাম, এবং তিনি ছিলেন ডটার অফ বীরমল। বীরমলের রাজা ছিলেন, এবং এই বীরমল কে ছিলেন? ইনি একজন রাজপুত রুলার ছিলেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখব যে ব্যাটল অফ হলদিঘাটি। একটুখানি ক্লাসে থেকো, আমরা পুরোটাই শেষ করে দেবো এখানে আকবরটা। ব্যাটল অফ হলদিঘাটি এটা হচ্ছে 1576-এ। কার কার মধ্যে হচ্ছে? না, এটা হচ্ছে রানা প্রতাপ সিংহ, রানা প্রতাপ অ্যান্ড মুঘলদের মধ্যে হচ্ছে, যেখানে এই মুঘল আর্মিদের লিড কে করছে? না, মান সিং। মান সিং, ওকে। আচ্ছা, এবং রানা প্রতাপ সিংহ হেরে যাবে অবভিয়াসলি। এবং তারপর আমরা দেখব যে তিনি দিন ই ইলাহি নামে একটা ধর্ম প্রবর্তন করেছিলেন। দিন ই ইলাহি নামে ধর্ম প্রবর্তন করেছিলেন ইন দ্য ইয়ার অফ 1581, এবং সেখানে তিনি যে বিভিন্ন ধর্ম ছিল সেই টাইমে, সেখানকার সব ধর্মদের একই রকম মান্যতা দিতেন, এবং নিজে তিনি খুব বেশি কট্টর মুসলিম ছিলেন না, তিনি কাইন্ড অফ সেকুলার পার্সন ছিল তখনকার দিনে। এখনকার দিনেই সেকুলারিজম নিয়ে মানুষজন এত কথা বলছে, কিসের দুটি কুসুম, কিসের একই বিনতে দুটি কুসুম, এরকম ন্যাশনাল টেলিভিশন এসে বলছে। তো সেই টাইমে যদি কেউ সেকুলারিজমের কথা বলে, তবে অবভিয়াসলি সেটা কতটা অ্যাডাপ্টেড হবে, কতটা লোকজন গ্রহণ করবে বা করবে না, সেটা তোমরা আন্দাজ করতেই পারো। কি কি বিল্ড করেছিলেন? প্রথম হচ্ছে ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি, যেখানে তিনি রাজধানীও স্থানান্তর করেছিলেন, এবং এটা কার অনারে? সেলিম চিস্তির অনারে বানিয়েছিলেন। সেলিম চিস্তি ছিলেন একজন সুফি সাধক, এবং বলা হয় নাকি যে আকবরের ছেলে হচ্ছিল না, যার জন্য তিনি তার কাছে গেছিলেন, এবং তিনি কিছু বলেছিলেন বা কিছু মানে অ্যাডভাইস দিয়েছিলেন, যার পরে জাহাঙ্গীরের জন্ম হয়, এবং তিনি সেলিম চিস্তির অনারে ফতেপুর সিক্রি যে শহরটা রয়েছে সেই শহরটা বিল্ড করেন। এবং এই ফতেপুর সিক্রি যদি যাও, তাহলে দেখবে ফতেপুর সিক্রি ঢোকার আগে একটা দরওয়াজা আছে, অনেক বড় দরওয়াজা, যেটার নাম হচ্ছে বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা, যেটা তিনি বানিয়েছিলেন ভিক্টরি, মানে গুজরাটের এক্সপিডিশনের ভিক্টরি পরে, গুজরাট জয় করার পরে, ঠিক আছে, ভিক্টরি ওভার গুজরাট এক্সপিডিশন। আর কি বানিয়েছিলেন? আর বানিয়েছিলেন আগ্রা ফোর্ট, লাহোর ফোর্ট, লাহোর ফোর্ট, এলাহাবাদ ফোর্ট, শীষ মহল বানিয়েছিলেন আম্বের ফোর্টে, ঠিক আছে, হুমায়ুন স্তম্ভ বানিয়েছিলেন, এগুলো বানিয়েছিলেন। আকবরের সবাই ছিল নবরত্ন। নবরত্নর মধ্যে ছিল বীরবল, আবুল ফজল, ফৈজি, টোডরমল। টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। নেক্সট স্লাইড কি ফাঁকা আছে? ফাঁকা তো নেই, তাহলে নিয়ে নিই একটা স্লাইড। ইনসার্ট, না স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড, ওকে। কেউ বোর হচ্ছে না তো? বোর হলেও আমার কিছু করার নেই। আচ্ছা, টোডরমল ছিলেন তার রাজস্ব বিভাগের, মানে রাজস্ব মন্ত্রী আমরা বলতে পারি।
আকবরের সবাই ছিল নবরত্ন সভা, বা এটাকে আমরা বলি 9 জুয়েলস অফ আকবর। 2 নম্বর ছিল হচ্ছে বীরবল, যার আসল নাম ছিল মহেশ দাস, তিনি ছিলেন অ্যাডমিনিস্ট্রেটর। 3 নম্বর হচ্ছে আবুল ফজল, ইনি স্কলার ছিলেন। 4 নম্বর হচ্ছে ফয়জি, ফয়জি হচ্ছে আবুল ফজলের ভাই, ঠিক আছে। টোডরমল তো লিখলাম। তারপর হচ্ছে তোমার মান সিং ছিলেন, যিনি হচ্ছে যে রাজা ভার্মাল ছিল, রাজা ভার্মালের গ্র্যান্ডসন ছিলেন, ঠিক আছে। তানসেন ছিলেন মিউজিশিয়ান। নাম্বার 7 হচ্ছে আব্দুল রহিম খানে খানা, আব্দুল রহিম খানে খানা, যিনি ইনি কে ছিলেন? সন অফ বাইরাম খাঁ। ওকে, আচ্ছা। আর হচ্ছে মোল্লা দো পেয়াজা, আর একটা কি বাদ গেল? আর একটা হচ্ছে ভগবান দাস। ভগবান দাস, ওকে, আচ্ছা। ওকে, এখানে এই যে ফয়জি ছিল, তিনি হচ্ছে মহাভারতে পার্সিয়ানে অনুবাদ করেছিলেন। মহাভারত ট্রান্সলেট করেছিলেন পার্সিয়ানে, এবং তার নাম কি দিয়েছিলেন? তার নাম ছিল রজমনা রজমনামা, সরি, রজমনামা ছিল তার নাম, এটা ট্রান্সলেট করেছিলেন। আর কোথায় গেল? আব্দুল রহিম খানে খানা, ইনি লিখবেন কি আইনি আকবরী। ঠিক আছে, তিনি ইবাদতখানা এস্টাবলিশ করেছিলেন। ইবাদতখানা এস্টাবলিশ করেছিলেন কোথায়? না ফতেপুর সিক্রিতে। এবং ইবাদতখানা কি ছিল? যেখানে রিলিজিয়াস প্রেয়ার করা হতো এবং সমস্ত ধর্মের লোকজনরা সেখানে গিয়ে প্রেয়ার করতে পারত। আচ্ছা, আবুল ফজল লিখেছিলেন আকবরনামা। আবুল ফজল কোথায় গেল? আকবরনামা। অন্য ইং দিয়ে লিখবো। তানসেন। তানসেন সম্পর্কে কি মনে রাখবে? তানসেনের অরিজিনাল নাম ছিল, তানসেন অরিজিনাল নাম নয়, তানসেন অরিজিনালি ছিল হচ্ছে গোয়ালিয়র ঘরানার, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে ঘরানাতে দেখি। তানসেন অরিজিনালি সার্ভ করতে হচ্ছে রাজা রামচন্দ্র সিং, যিনি হচ্ছেন গোয়ালিয়রে রুল করতেন, ঠিক আছে। সেখানকার দরবার থেকে তানসেনকে নিয়ে আসা হয়েছিল। তানসেন ফেস্টিভ্যাল হয় গোয়ালিয়রে, তানসেন ফেস্টিভ্যাল হয় গোয়ালিয়রে। এটা মানে তোমার স্ট্যাটিকের কোয়েশ্চেন হয়ে গেল, বাট একটুখানি খেয়াল রাখবে। তিনি ধ্রুপদ কম্পোজ করেছিলেন, এবং তার যে ঘরানা সেটা হচ্ছে, যেটা একটু আগেই বললাম, তার ঘরানার নাম হচ্ছে রেওয়া বা গোয়ালিয়র ঘরানা। ওকে, এবং তার অরিজিনাল নাম কি ছিল? যেটা একটু আগে বললাম, তার নাম ছিল রামতনু পান্ডে। ওকে, বা অনেক জায়গায় পাড়েও লেখা থাকে, ঠিক আছে, পাড়ে। এবং তিনি হচ্ছেন রুদ্রবীণা বাজাতেন, ঠিক আছে। তানসেন কিন্তু এক্সপোনেন্ট ছিল রুদ্রবীণার। তো অনেক ইনফরমেশন হয়ে গেছে। এর আগের দিন আমি বলেছিলাম যে আকবরের টাইমে আমরা দেখব মনসবদারি প্রথা তিনি চালু করেছিলেন, যেটা তার যে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেমটা ছিল সেখানে তিনি শের শাহ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। এবং সেই টাইমে 4টে টাইপের ল্যান্ড ছিল 4টে টাইপের কি কি ল্যান্ড ছিল? একটা হচ্ছে পলাজ, যেটা হচ্ছে সব থেকে ফার্টাইল, তারপর হচ্ছে পারোতি, তারপর হচ্ছে তোমার চাঞ্চর, আর তারপর হচ্ছে বাঞ্জার, ঠিক আছে।
তারপর হচ্ছে বাঞ্জার। এবং দুটো দুটো ট্যাক্স ছিল, ট্যাক্স ট্যাক্স খেয়াল রাখবে। একটা হচ্ছে তোমার জপ্তি ট্যাক্স ছিল, জপ্তি, যেটা 1/3 অফ টোটাল যে দহশালা সিস্টেম ছিল সেই টাইমে। আর একটা হচ্ছে তোমার জিজিয়া ট্যাক্স ছিল, যেটা নন মুসলিমদের দিতে হতো, নন মুসলিমদের ট্যাক্স ছিল এটা। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু জিজিয়া ট্যাক্সকে অ্যাবলিশ করে দেবেন, ঠিক আছে, আকবর কিন্তু জিজিয়া ট্যাক্সকে অ্যাবলিশ করে দেবেন। আবার ঔরঙ্গজেব এসে আকবর অ্যাবলিশ জিজিয়া, ঔরঙ্গজেব এসে আবার এটা চালু করবেন, ঠিক আছে। এবং এখানে খেয়াল রাখবে তোমার দহশালা, দহশালা ব্যবস্থা, মানে 10 বছরের জন্য কোন একটা পার্টিকুলার জমি কোনো একটা পার্সনকে দেয়া হলো, দহশালা ব্যবস্থা চালু করেছিলেন, ঠিক আছে, খেয়াল রাখবে। আর মনসবদারি প্রথা, যেটা হচ্ছে তোমার টোডরমলের মস্তিষ্ক প্রসূত ছিল, যেটা কাইন্ড অফ ইকতা, যে ইকতা সিস্টেম ছিল ইলতুৎমিশের, সেটার সাথে সিমিলারিটি ছিল, কিন্তু তিনি এই মনসবদারি প্রথার ইনফ্লুয়েন্স হয়েছিলেন শেরশাহের যে তোমার রেভিনিউ ডিপার্টমেন্ট ছিল বা শেরশাহের যে শাসন ব্যবস্থা ছিল সেখান থেকে, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5. Which is the most widely accepted model to explain the formation of evolution of solar system? এটা বাংলা করা হয়নি, যে নিচের কোনটা সোলার সিস্টেমের ইভলিউশনের জন্য সব থেকে অ্যাকসেপ্টেড থিওরি বা মডেল বলতে পারি? ক্লাউড হাইপোথিসিস, গ্যাস হাইপোথিসিস, নেবুলার হাইপোথিসিস নাকি সোলার হাইপোথিসিস? সোলার সিস্টেম তৈরি হয়েছে কিভাবে, সেটার সব থেকে অ্যাকসেপ্টেবল হাইপোথিসিস হচ্ছে নেবুলার হাইপোথিসিস। নেবুলার হাইপোথিসিস কে দিয়েছিলেন, নেবুলার থিওরি দিয়েছিলেন ইমানুয়েল কান্ত, ইমানুয়েল কান্ত। ইন দ্য ইয়ার অফ, ইনি ছিলেন একজন জার্মান ফিলোসফার, in the year of 1755 এবং এই নেবুলার হাইপোথিসিস কে পরবর্তী ক্ষেত্রে 1796 এ মডিফাই করবেন বাই ল্যাপলেস। তাই অনেক সময় ল্যাপলেস কান্ত থিওরি বলেও এটা পরিচিত। এছাড়া আচ্ছা, নেবুলা কি? নেবুলা হচ্ছে একটা তোমার রোটেটিং ক্লাউড অফ ডাস্ট অ্যান্ড গ্যাস, ধুলো এবং গ্যাসের রোটেটিং ক্লাউড, সেটাকেই নেবুলা বলা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে এই যে সেলফ গ্র্যাভিটি কনসিস্ট ইন এ গ্যাস ক্লাউড, তারপরে দেখবো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম পুলস দ্য ক্লাউড, সেটা আস্তে আস্তে একটা গোল ডিস্ক হয়ে যাবে, তারপর একটা সেন্ট্রাল মাস ফর্ম করবে, এবং তারপরে আমরা দেখতে পারবো যে সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যালেন্স করবে গ্র্যাভিটেশনাল ফোর্সকে এবং রিং তৈরি করবে, এবং এই রিং এর পরে সেখানে রিং ফর্ম ইনটু আ প্ল্যানেট, তারপর সেখান থেকে প্ল্যানেট তৈরি করবে। এই যে থিওরিটা, এটাকে বলা হচ্ছে নেবুলার হাইপোথিসিস। এছাড়া আর কি কোনো থিওরি আছে? হ্যাঁ আছে। এছাড়া আর একটা থিওরির কথা মনে রাখো, জাস্ট নামটা মনে রাখলেই হবে, সেটা হচ্ছে স্টেডি স্টেট থিওরি, স্টেডি স্টেট থিওরি, যেটা দিয়েছিলেন ফ্রেড হয়েল, ঠিক আছে। ইনি বলেছিলেন যে অ্যাভারেজ যে ডেন্সিটি, ইউনিভার্সের যে অ্যাভারেজ ডেন্সিটি, ইউনিভার্সের যে অ্যাভারেজ ডেন্সিটি সেটা হচ্ছে কনস্ট্যান্ট, ইজ কনস্ট্যান্ট, এটা বলেছিলেন ফ্রেড হয়েল, ঠিক আছে। আচ্ছা, এছাড়া হচ্ছে প্ল্যানেটেসিমাল থিওরি, প্ল্যানেটেসিমাল থিওরি বা হাইপোথিসিস, এটা কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন চ্যাম্বারলিন এবং মল্টেন, CHAMBERLIN, চ্যাম্বারলিন অ্যান্ড মল্টেন, ঠিক আছে। ওকে, ইউনিভার্সের এজ যদি জিজ্ঞেস করে যে কবে এই এক্সপ্লোশন, বিগ ব্যাং থিওরি কবে হয়েছিল, ইউনিভার্সের এজ কত, যেটা জর্জ ল্যামাইটার বিগ ব্যাং থিওরি দিয়েছিলেন, তাই তো। এবং সেখানে বলা হয়েছে যে ইউনিভার্সের যে এজ, এজ অফ ইউনিভার্স, ইউনিভার্স জিজ্ঞেস করেছে, ঠিক আছে, সোলার সিস্টেম না, এজ অফ ইউনিভার্স হচ্ছে 13.8 বিলিয়ন
ইয়ার আগো হচ্ছে ইউনিভার্সের সূচনা, এবং এজ অফ আওয়ার সোলার সিস্টেম, আমাদের যে সোলার সিস্টেম বা আমাদের যে গ্যালাক্সি সেটার যদি এজ বলে সেটা হচ্ছে 4.8 বিলিয়ন। ঠিক আছে, খেয়াল রাখবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6. Which of the following festival is known as Bijay Utsav? Hampi festival, Konarak dance festival, Pushkar fair নাকি গঙ্গা সাগর মেলা? কোনটা হচ্ছে বিজয় উৎসব নামে পরিচিত? আজকে বাংলাগুলো করা হয়নি কেন কে জানে, মিস হয়ে গেছে কোনোভাবে। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে বিজয় উৎসব নামে পরিচিত হচ্ছে হাম্পি ফেস্টিভ্যাল। হাম্পি কোথায় ছিল? বিজয়নগরের রাজধানী ছিল, যেটা তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। সেখানে একটা ফেস্টিভ্যাল হয় যেটা হচ্ছে বিজয় উৎসব। কোনারক ডান্স ফেস্টিভ্যাল এটা কোথায় হবে? কোনারকে হবে, কোনারক সান টেম্পল, কোনারক সান টেম্পল, যেটাকে বলা হয় ব্ল্যাক প্যাগোডা, এবং যেটা এস্টাবলিশ করেছিলেন নরসিংহ দেব ওয়ান, যিনি ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টির রুলার ছিলেন। ঠিক আছে, এবং এটা হচ্ছে নগর স্টাইলে একটা টেম্পল। আচ্ছা, এখানে যখন কোনারক সান টেম্পল বললাম, তাহলে এখানে জগন্নাথ টেম্পলও বলো। জগন্নাথ টেম্পল যেটা পুরীতে অবস্থিত, যেটাকে বলা হয় হোয়াইট প্যাগোডা, এবং যেটা একটা আলাদা স্পেশালাইজ একটা স্টাইল, যেটার নাম হচ্ছে রেখা দেউলা স্টাইলে তৈরি। ঠিক আছে, তিন ধরনের টেম্পল আর্কিটেকচার আমরা দেখতে পাই। টেম্পল আর্কিটেকচারে আমরা তিন টাইপের দেখতে পাই। একটা হচ্ছে নর্থ ইন্ডিয়াতে, যেটা হচ্ছে নাগারা স্টাইল। একটা হচ্ছে সাউথ ইন্ডিয়াতে, যেটা হচ্ছে দ্রাবিড় স্টাইল। এবং একটা হচ্ছে সেন্ট্রাল ইন্ডিয়াতে, যেটা সাধারণত চোল চালুক্য ওই টাইম পিরিয়ডে ইভলভ হবে, যেটা হচ্ছে ভেসারা স্টাইল। ঠিক আছে, আচ্ছা, পুষ্কর ফেয়ার কোথায় দেখা যায়? পুষ্কর ফেয়ার দেখা যায় রাজস্থানে, গঙ্গাসাগর মেলা তো দেখা যায় ওয়েস্ট বেঙ্গলে। পুষ্কর একটা লেক আছে যেখানে রাজস্থানে পুষ্কর ফেয়ার দেখা যায়। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ সার্কামফারেন্স অফ আ স্ট্যান্ডার্ড ক্রিকেট বল ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট? ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা ক্রিকেট বলের অ্যাভারেজ সার্কামফারেন্স কত হয়? 8.81 ইঞ্চেস টু 9 ইঞ্চেস, 10.46 ইঞ্চেস টু 10.90 ইঞ্চেস, 9.45 টু 10.20, and 7.89 to 8.45। এই কোয়েশ্চেনটা হচ্ছে এমন একটা কোয়েশ্চেন যেটার উত্তর তুমি জানলে করতে পারবে, নইলে করতে পারবে না, কোনোভাবে করতে পারবে না। মানে গেস করার তোমার লাককে তাহলে তোমাকে নিয়ে আসতে হবে, এবং মানে সেটাকে এক্সপেরিমেন্ট করতে হবে, আর কিছুই না। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 8.81 টু 9 ইঞ্চেস। ঠিক আছে, একটু মেজারমেন্ট গুলো দেখে রাখবে, মানে ফুটবল গ্রাউন্ডের কত মেজারমেন্ট হচ্ছে, একটা বাস্কেটবল কোর্টের মেজারমেন্ট, টেবিল টেনিসের মেজারমেন্ট। আগের দিন আমি ফুটবল গ্রাউন্ডের মেজারমেন্টটা তোমাদেরকে পড়িয়েছিলাম একটা ক্লাসে, একবার দেখে নিও ওইগুলো। নেক্সট কোয়েশ্চেন, in which year the 73rd and 74th amendment passed by the parliament? কোন বছর 73rd এবং 74th amendment পাস হয়েছিল পার্লামেন্টে? 1992, 1995, 1990 নাকি 1989? উত্তরটা মার্ক করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ 1992 তে। 1992 তে এটা তোমার অ্যামেন্ড করা হয়েছিল, এবং 73rd এ হচ্ছে পঞ্চায়েত, এবং 74th এ হচ্ছে মিউনিসিপ্যালিটি। ওকে, তোমরা বলবে, কোয়েশ্চেনটা আমি পাল্টে দিলাম, যে পঞ্চায়েত কোন পার্টে আছে, উইচ পার্ট, এন্ড মিউনিসিপ্যালিটিও কোন পার্টে আছে? এটা হচ্ছে তোমার 8 নম্বর কোয়েশ্চেন। হু ওয়াজ দ্য ফ্ল্যাগ বিয়ারার ফর ইন্ডিয়া ইন 2016 রিও অলিম্পিক? রিও অলিম্পিকে কে ভারতের পতাকা বাহী ছিলেন? সাক্ষী মালিক, অভিনব বিন্দ্রা, সানিয়া নেহওয়াল নাকি পিভি সিন্ধু? 2016 কথা বলেছে, তাই তো, রিও অলিম্পিকে, 2016 রিও অলিম্পিক। সেখানে ফ্ল্যাগ বেয়ারার ছিলেন, অপশন এ হচ্ছে অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা কে ছিলেন? অভিনব বিন্দ্রা হচ্ছে যিনি গোল্ড জিতেছিলেন ইন্ডিভিজুয়াল মেডেল, যেখানে 2008 এ 10 মিটার এয়ার রাইফেলে তিনি গোল্ড জিতেছিলেন, তাই তো।
2008 বেজিং অলিম্পিক, গোল্ড জিতেছিলেন। ওকে, দুটোই ইন্ডিভিজুয়াল গোল্ড এখনো পর্যন্ত আমাদের কাছে রয়েছে, একটা হচ্ছে নীরজ চোপড়ার আর একটা হচ্ছে অভিনব বিন্দ্রার। ওকে, আচ্ছা, আর কি জিনিস মনে রাখতে হবে এখানে, 2008 বেজিং অলিম্পিকে আর কি কি হয়েছিল একটুখানি রিক্যাপ যদি করতে পারি আমরা। সুশীল কুমার, ইট ওয়াজ আ কোয়াইট সাকসেসফুল অলিম্পিক আমাদের ক্ষেত্রে, মানে পাস্ট অলিম্পিক গুলোকে যদি ট্যালি করা হয় তাহলে তিনি হচ্ছে ব্রোঞ্জ জিতেছিলেন, ব্রোঞ্জ জিতেছিলেন। এবং তিনি 2012 অলিম্পিকে, 2012 অলিম্পিকে তিনি সিলভার জিতেছিলেন। ঠিক আছে, সুশীল কুমার হচ্ছে বক্সার, তাই তো। নেক্সট হচ্ছে বিজয় কুমার, তিনিও সিলভার জিতেছিলেন। এখানে হচ্ছে মেরি কম, তিনি হচ্ছে ব্রোঞ্জ জিতেছিলেন এবং ফার্স্ট ইন্ডিয়ান ওমেন যিনি হচ্ছেন বক্সিং এ মেডেল পেয়েছিলেন। আর হচ্ছে গগন নাগা, এখানে আর সেরকম ইম্পর্টেন্ট নয়। পিভি সিন্ধুর কথা মনে রাখবে, পিভি সিন্ধু ব্রোঞ্জ জিতেছিলেন টোকিও অলিম্পিকে এবং সিলভার জিতেছিলেন রিও অলিম্পিকে। টোকিও অলিম্পিক হচ্ছে 2020, যেখানে তিনি জিতছেন হচ্ছে ব্রোঞ্জ, আর হচ্ছে 2016 রিও, এটা হচ্ছে টোকিও, এখানে তিনি জিতেছেন ব্রোঞ্জ, না সরি রিওতে, রিওতে সিলভার। ওকে, ওকে, আর এই 2016-এ, 2016-এ না 2020 যে টোকিও অলিম্পিক হয়েছিল সেখানে কিন্তু নীরজ চোপড়া গোল্ড জিতেছিল। ঠিক আছে, নীরজ চোপড়া গোল্ড জিতেছিল। ওকে, আপাতত এইটুকুই থাক। আর সাক্ষী মালিকের নাম যখন এখানে রয়েছে, ইনিও হচ্ছে তোমার রিও অলিম্পিক, রিও 2016-এ ব্রোঞ্জ জিতেছিলেন। তোমরা বলবে যে সাক্ষী মালিক কোন স্পোর্টস এর সাথে যুক্ত, ঠিক আছে, কোন স্পোর্টস এর সাথে যুক্ত। Next question, question number 10. A Muslim saint lived in a place where Fatehpur Sikri was built. একজন মুসলিম সাধক যিনি ফতেপুর সিকরিতে থাকতেন, সেখানে যেখানে ফতেপুর সিকরি নির্মিত হয়েছেন সেখানে থাকতেন, কে ছিলেন? নিজামুদ্দিন আউলিয়া, নাসিরুদ্দিন চেরাগ দেলভি, বাবা ফখরুদ্দিন, নাকি শেখ সালিম চিশতি? এটা তো আমি অলরেডি বললাম, অপশন ডি সেলিম চিশতি হবে। নিজামুদ্দিন আউলিয়ার দরগা রয়েছে কোথায়, না দিল্লিতে। Next question, question number 11. Which state has the lowest population density according to 2011 census? 2011 সেন্সাস অনুযায়ী কোন রাজ্যে সবথেকে লো পপুলেশন ডেন্সিটি আমরা দেখতে পাবো? পপুলেশন ডেন্সিটি জিজ্ঞেস করেছে। পপুলেশন ডেন্সিটি সব থেকে কম হচ্ছে নাগাল্যান্ডে, এবং নাগাল্যান্ডেই আমরা নেগেটিভ গ্রোথ রেট দেখতে পাবো। ঠিক আছে, নেগেটিভ গ্রোথ রেট দেখতে পাবো নাগাল্যান্ডে। আচ্ছা, এখানে তোমরা, আমরা অলরেডি পড়েছি সেক্স রেশিও, চাইল্ড সেক্স রেশিও, লিটারেসি রেট কোথায় রয়েছে, পপুলেশন ডেন্সিটি রয়েছে নাগাল্যান্ডের সব থেকে লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। আচ্ছা, এখানে খেয়াল রাখবে যে পপুলেশন ডেন্সিটি, যদি তোমার এখানে গ্রোথ অফ পপুলেশন, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা ভুল মার্ক করা, যেটা অরুণাচল প্রদেশ হবে। নাগাল্যান্ডে নেগেটিভ গ্রোথ রেট দেখতে পাবো, গ্রোথ রেট কম ছিল। ঠিক আছে, আচ্ছা, পপুলেশন ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি হাইয়েস্ট কোথায়? হাইয়েস্ট হচ্ছে বিহারে, স্টেটের ক্ষেত্রে বিহারে 1106, আর ইউটি হচ্ছে দিল্লিতে
11,320 এবং ডিস্ট্রিক্ট দরকার নেই। আর লোয়েস্ট হচ্ছে নাগাল্যান্ড হবে না, হ্যাঁ এটা অরুণাচল প্রদেশ হবে। অরুণাচল প্রদেশ 17, আর ইউটির ক্ষেত্রে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড 46। ওকে, পপুলেশন ডেন্সিটি যদি অল ওভার কান্ট্রিতে বলা হয় 2011 সেন্সাস অনুযায়ী হচ্ছে 382। এটা ডিফাইন করা হয় পার কিলোমিটার, স্কোয়ার কিলোমিটার এরিয়াতে কতজন পার্সন বাস করে, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12. With reference to space science, which of the following planet do not have even one moon? মহাকাশ বিজ্ঞানের প্রেক্ষাপটে নিম্নলিখিত কোন গ্রহের একটিও চাঁদ নেই? চাঁদ নেই মানে একটি উপগ্রহ নেই। ভেনাস অ্যান্ড মার্কারি, নেপচুন অ্যান্ড মার্স, নেপচুন অ্যান্ড মঙ্গল, ইউরেনাস অ্যান্ড নেপচুন, ইউরেনাস ও নেপচুন, নাকি জুপিটার এবং স্যাটার্ন? কারও হচ্ছে তোমার একটাও উপগ্রহ নেই। সঠিক উত্তর হচ্ছে ভেনাস আর মার্কারি। আমরা যদি এখানে একটুখানি আমাদের সোলার সিস্টেমটা দেখি, তাহলে এই যে 3-4টে প্ল্যানেট রয়েছে, ঠিক আছে, বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, এই 4টে প্ল্যানেটকে কি বলা হয়? এই 4টে প্ল্যানেটকে বলা হয় ইনার প্ল্যানেট বা টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, ঠিক আছে, বা জোভিয়ান প্ল্যানেট। কি বলা হয়? টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বা জোভিয়ান প্ল্যানেট বা ইন্টারনাল প্ল্যানেট, এই 4টে প্ল্যানেটকে বলা হয়, সরি এই 4টে প্ল্যানেটকে বলা হয় জোভিয়ান প্ল্যানেট। আমি উল্টো পাল্টা বলছি। টেরেস্ট্রিয়াল প্ল্যানেট এটা হচ্ছে আউটার প্ল্যানেট, এবং এই দুটোকে বলা হচ্ছে তোমার গ্যাস জায়েন্ট, এবং এই দুটোকে বলা হচ্ছে আইস জায়েন্ট। এই দুটোকে বলা হচ্ছে গ্যাস জায়েন্ট এবং এই দুটোকে বলা হচ্ছে আইস জায়েন্ট, ঠিক আছে। এখানটাতে খেয়াল করো যে এই যে অ্যাস্টেরয়েড বেল্টটা রয়েছে, এই অ্যাস্টেরয়েড বেল্টটার নাম কি? এই অ্যাস্টেরয়েড বেল্টটার নাম হচ্ছে কিউপার বেল্ট। এই অ্যাস্টেরয়েড বেল্টটার নাম হচ্ছে কিউপার বেল্ট। আর এখানে আমরা বেল্ট দেখতে পারবো মার্স এবং জুপিটারের মাঝখানে। এটা হচ্ছে মঙ্গল বা মার্স, মঙ্গল, আর এটা হচ্ছে বৃহস্পতি, এর মাঝখানে আমরা এখানে অ্যাস্টেরয়েড বেল্ট দেখতে পাবো। ওকে, আচ্ছা, এই যে 4টে প্ল্যানেট রয়েছে, এই 4টে প্ল্যানেটের ডেনসিটি বেশি, এবং এগুলো হচ্ছে রকি প্ল্যানেট, মানে এগুলোর যে তোমার সারফেস এরিয়া সেগুলো হার্ড হয়ে গেছে এবং সারফেস এরিয়া সলিড, এবং এদের ক্ষেত্রে আমরা কোনো রিং কিন্তু দেখতে পাবো না। এরা হচ্ছে রকি প্ল্যানেট, রকি মেটেরিয়াল। এদের যে সারফেস এরিয়া রয়েছে, সারফেস এরিয়া সেটা হয়ে গেছে সলিড, আর এদের ক্ষেত্রে কোনো রিং প্রেজেন্ট নেই। এর সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা রিং দেখতে পাবো, রিং প্রেজেন্ট আছে, এবং এই দুটোকে বলা হচ্ছে গ্যাস জায়েন্ট, এই দুটোকে বলা হচ্ছে আইস জায়েন্ট। এগুলো তো আমরা অলরেডি দেখছি, এবং এদের অনেকগুলো করে উপগ্রহ দেখতে পাবো। এখানে তো বুধ আর শুক্রের কোনো উপগ্রহ নেই, পৃথিবীর একটা আছে, মঙ্গলের দুটো আছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো করে উপগ্রহ দেখতে পাবো, ঠিক আছে। সব থেকে কাছে রয়েছে বুধ, এবং এই বুধের ক্ষেত্রে আমরা দেখবো ফাস্টেস্ট রেভলিউশন, ফাস্টেস্ট রেভলিউশন। রেভলিউশন মানে এখানে আমরা বলতে পারি বার্ষিক গতি, ঠিক আছে। আর সব থেকে স্লোয়েস্ট রেভলিউশন দেখতে পাবো নেপচুনের, স্লোয়েস্ট রেভলিউশন দেখতে পাবো নেপচুনের। দ্যাট মেক সেন্স না, যে অনেক দূরে রয়েছে। আচ্ছা, রোটেশন যদি বলে, রোটেশন ফাস্টেস্ট কার দেখতে পাবো? রোটেশন ফাস্টেস্ট দেখতে পাবো জুপিটারের, ফাস্টেস্ট রোটেশন। রোটেশন মানে হচ্ছে নিজের অক্ষের চারপাশে যখন ঘুরছে, ঠিক আছে, নিজের অক্ষের চারপাশে যখন ঘুরছে। আর স্লোয়েস্ট রোটেশন কার দেখতে পাবো? স্লোয়েস্ট রোটেশন দেখতে পাবো ভেনাসের, শুক্রের, এর ক্ষেত্রে আমরা স্লোয়েস্ট রোটেশন দেখতে পাবো। এর রোটেট করতে, নিজের অক্ষের চারপাশে রোটেট করতে 243 ডেজ লাগে, ঠিক আছে। আর ফাস্টেস্ট রোটেশন হচ্ছে 9 আওয়ার
56 মিনিট, অ্যাপ্রক্সিমেটলি 10 আওয়ার লাগছে। ফার্স্টেস্ট রেভলিউশন মার্কারি যেটা হচ্ছে 88 ডেজ লাগছে, এবং স্লোয়েস্ট হচ্ছে নেপচুনের, যার ক্ষেত্রে 165 ইয়ার্স লাগছে একটা গোটা পাক সূর্যের চারিদিকে ঘুরতে। ঠিক আছে, এই ছোট্ট ছোট্ট ইনফরমেশন গুলো একটুখানি মনে রাখবে। আচ্ছা, ইউরেনাস, এটা ইউরেনাস নামগুলো লিখতে হতো নাকি? এটা নেপচুন, এটা হচ্ছে স্যাটার্ন, এটা হচ্ছে জুপিটার। এই নামগুলো তোমরা আই হোপ জানো, নামগুলো লিখতে হবে না। এইটুকু বিশ্বাস আমার, এটাতে বোঝাই যাচ্ছে না, এটুকু বিশ্বাস আমার আছে, সাদাতেই লিখি। আচ্ছা, এখানে খেয়াল রাখবে ইউরেনাসকে বলা হয় গ্রিন প্ল্যানেট। ঠিক আছে, এটাকে বলা হয় গ্রিন প্ল্যানেট। কেন গ্রিন প্ল্যানেট বলা হয়? কারণ এর মধ্যে প্রচুর মিথেন থাকে। নেপচুন হচ্ছে আইস জায়েন্ট, এবং এর অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে হাইড্রোজেন এবং হিলিয়াম দেখতে পাবো আমরা, এবং এটাও হচ্ছে তোমার ব্লুইশ কালার। এর কালার হচ্ছে ব্লু কালারের, ব্লু কালারের। স্যাটার্নের ক্ষেত্রে আমরা প্রমিনেন্ট রিং দেখতে পাই, এবং স্যাটার্নের প্রচুর মুন দেখা যায়, কিন্তু এখানে যেটা মনে রাখবে এর যে লার্জেস্ট মুন আছে তার নাম হচ্ছে টাইটান। কত ইনফরমেশন পড়ছি আমরা এই একটা স্লাইডে, যে ক্লাসটা করবে না শুধু পিডিএফ দেখবে তার ক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হবে। আচ্ছা, জুপিটারের ক্ষেত্রে খেয়াল রাখবে, জুপিটারের ক্ষেত্রে যে 4টে মুন, যেটাকে গ্যালিলিয়ান মুন বলা হয়, চারটে মুনকে বলা হয় গ্যালিলিয়ান মুন, যার নাম হচ্ছে ইউরোপা, গ্যানিমেড এবং ক্যালিস্তো। এই যে আর লো, লো, ইউরোপা, গ্যানিমেড আর ক্যালিস্তো, এই 4টে মুনকে বলা হয় তোমার গ্যালিলিয়ান মুন, কারণ তিনি তার যে টেলিস্কোপ ছিল সেই টেলিস্কোপ দিয়েই কিন্তু এই 4টে মুনকে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, যার মধ্যে গ্যানিমেড হচ্ছে সবার বড়, গ্যানিমেড হচ্ছে লার্জেস্ট। মনে থাকবে? আচ্ছা, থাকবে থাকবে, নইলে আর কি করা যাবে। মার্সকে বলা হয় রেড প্ল্যানেট, যেহেতু এর মধ্যে আয়রন অক্সাইড থাকে। আচ্ছা, এখানে খেয়াল রাখবে ভেনাসের টেম্পারেচার অনেক বেশি। ঠিক আছে, বুধ সবের কাছে হলেও ভেনাসের টেম্পারেচার অনেক বেশি, কারণ ভেনাসের মধ্যে থাকে হচ্ছে H2SO4 এর থিক ক্লাউড। H2SO4 এর থিক ক্লাউড থাকে ভেনাসের মধ্যে, তাই এর টেম্পারেচার অনেক বেশি, কারণ টেম্পারেচার ট্র্যাপ করে রাখে, এবং এটা হচ্ছে হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। মনে থাকবে? আই হোপ মনে থাকবে। ওকে, আর একটা ইনফরমেশন, আর দুটো ইনফরমেশন দেবো। একটা হচ্ছে রোলিং প্ল্যানেট কাকে বলা হয়? রোলিং প্ল্যানেট বলা হয় ইউরেনাসকে। কেন বলা হয়? কারণ এটা তার অ্যাক্সিস বরাবর, অ্যাকচুয়ালি আমি জানি না আমি এটা আঁকতে পারছি কিনা, এই অ্যাক্সিস বরাবর প্রায় 98 ডিগ্রি কোণ করে থাকে। ঠিক আছে, 98 ডিগ্রি কোণ করে থাকে, তাই জন্য একে বলা হয় রোলিং প্ল্যানেট। ওকে, নেক্সট, এখানে জাস্ট তোমার অ্যাপ্রক্সিমেশন সাইজ গুলো দেওয়া আছে, যাতে বুঝতে পারো কে কতটা বড় কে কতটা ছোট। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার। আচ্ছা, একটা জিনিস, প্রত্যেকটা প্ল্যানেট হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে মুভ করে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, কিন্তু দুটো প্ল্যানেট আছে যেই দুটো প্ল্যানেট হচ্ছে ক্লকওয়াইজ মুভ করে, ইস্ট টু ওয়েস্ট মুভ করে। প্রত্যেকটা প্ল্যানেট ওয়েস্ট থেকে ইস্টে মুভ করে, মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে, অ্যান্টি ক্লকওয়াইজ। এক্সেপ্ট শুধুমাত্র দুটো প্ল্যানেট আছে যেই দুটো প্ল্যানেট ইস্ট টু ওয়েস্ট মুভ করে, একটার নাম হচ্ছে ভেনাস আর একটা হচ্ছে তোমার ইউরেনাস।
ভেনাস আর ইউরেনাস এগুলো হচ্ছে ক্লকওয়াইজ মুভ করে। দুটো আছে, ভেনাস ইউরেনাস, একই রকমের নাম, ভেনাস ইউরেনাস, যে দুটো হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট করে। Next question, question number 13. Which of the following is not written by Chetan Bhagat? Chetan Bhagater দ্বারা কোনটা লেখা নয়? 5 point someone, 3 mistake of my life, গ্রিমুখ নাকি রেভলিউশন 2020? কোনটা হচ্ছে চেতন ভাগাতের লেখা বই নয়? চেতন ভাগাতের লেখা বইতে কোনো না কোনো নাম্বার নিশ্চয়ই থাকবে, দেখবে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, চেতন ভাগাতের লেখা বই নয় এটা। 5 point someone, 3 mistake of life, 1 night at the call center, half girlfriend, এগুলো সব চেতন ভাগাতের লেখা, কিন্তু গ্রিমাসটা চেতন ভাগাতের লেখা নয়। নেক্সট কোয়েশ্চেন, which of the following has been written by শশী থারুর? নিচের কোনটা শশী থারুরের লেখা? অপশন এ হচ্ছে রিডলস ইন হিন্দুইজম, হোয়াই আই এম হিন্দু। অপশন সি হচ্ছে বিকামিং। অপশন ডি হচ্ছে গড অফ স্মল থিং। কোনটা শশী থারুরের লেখা? সঠিক উত্তর হচ্ছে অপশন হোয়াই আই এম হিন্দু। শশী থারুরের লেখা আরো কিছু বইয়ের এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ। এতক্ষণ কথা বলার পর এখন দাঁতে লাগছে, এতক্ষণ লাগেনি। কালকে আমাকে কেউ বলছিল যে দাঁতে না নাকে কোথায় লাগছে, যে নাকে আমি কখন বললাম যে লাগছে, দাঁতেই লাগছে বললাম না। আচ্ছা, শশী থারুরের বই লেখা অ্যান এরা অফ ডার্কনেস, এটা খেয়াল রাখবে। তারপর হচ্ছে তোমার রাইট, আম্বেদকর নিয়ে একটা বই লিখেছেন উনি, দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল। তারপর হচ্ছে তোমার প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার, দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল তো বললাম, অ্যান এরা অফ ডার্কনেস, এগুলো সবই শশী থারুরের লেখা। ওকে, এখানে সালমান রুশদির কিছু বই রয়েছে। সালমান রুশদি ফেমাস রাইটার, এবং তার লেখা বইগুলোর নাম তোমরা ছোট মানে পড়েছো, ছোটবেলায় নয় সরি, পড়েছো অলরেডি। যেমন হচ্ছে তোমার মালগুড়ি ডেজ, মালগুড়ি ডেজ মালগুড়ি ডেজ সালমান রুশদির লেখা না, মালগুড়ি ডেজ আর কে নারায়ণের লেখা, সরি সরি মাই ব্যাড। এখানে হচ্ছে দ্য মিডনাইট চিলড্রেন, তারপর হচ্ছে দ্য স্যাটানিক ভার্সেস। এই স্যাটানিক ভার্সেস বইটা লেখার জন্য তাকে মানে দেখবে সালমান রুশদির এখন যদি ছবি দেখো দেখবে একটা চোখ কিন্তু তার নেই, মানে গুলি করা হয়েছিল ওনাকে। আচ্ছা, এই যে গ্রিমাস বইটা ছিল না আগের আগের এটাতে, এটাও কিন্তু সালমান রুশদির লেখা। ওকে, আচ্ছা, দ্য মিডনাইট চিলড্রেন, দ্য স্যাটানিক ভার্সেস, তারপর হচ্ছে তোমার নাইফ। এই তারপরে যখন তাকে মারা হয়েছিল তারপরে তিনি এটা লিখেছিলেন, এই বইটা নাইফ, মেডিটেশন আফটার দ্যাট মার্ডার, দ্য মোর্স লাস্ট নাইট, এই যে মোর্স লাস্ট সাইন, এই বইটাও সালমান রুশদির লেখা। এখানে রাস্কিন বন্ডের কিছু বইয়ের নাম লেখা আছে, দ্য ব্লু আমব্রেলা, দ্য মুন অন দ্য রুফ, দ্য গার্ল অন দ্য ট্রেন, দ্য অ্যাংরি রিভার, রোডস টু মাসুরি, হ্যান্ডফুল অফ নাটস, এগুলো সবই হচ্ছে রাস্কিন বন্ডের লেখা। আমি এখানে লিখে দেবো, দ্য ব্লু আমব্রেলা, দ্য রুম on the roof, the girl on the city, the girl on the train, sorry, the girl on the train। এই রাস্কিন বন্ড কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে বিলং করে, ঠিক আছে। দ্য অ্যাংরি রিভার, রোডস টু মাসুরি। তুমি ভাবো যে তুমি একটা ব্লু ছাতা নিয়ে ছাদের একটা ঘরে ছিলে, এবং তারপর তোমাদের প্ল্যান ছিল যে কারোর সাথে তোমরা মাসুরি যাবে, কিন্তু সেই মেয়েটা একা একাই ট্রেনে করে মাসুরি চলে গেছে, এবং মাসুরি গিয়ে দেখলো যে নদী ভীষণ ভাবে ক্ষেপে গেছে, ভীষণ প্রচুর উত্তাল নদী হয়ে গেছে। তো এইভাবে রিলেট করে নাম মনে রাখতে পারো যদি চাও তো। এবং সে তারপর কি করলো, হোটেল রুমে চলে এলো এবং হ্যান্ডফুল অফ নাটস, কিছু বাদাম নিয়ে খেতে বসে গেল। সাথে আর কি খেলো আমি জানি না কিন্তু। আচ্ছা, এখানে আমি আর দুটো রাইটারের
নাম বলছি এবং তাদের কিছু বই সম্পর্কে বলছি, ঠিক আছে? অরুন্ধতী রয়। অরুন্ধতী রয়। অরুন্ধতী রয়ের বইয়ের নাম বলো। অরুন্ধতী রয়ের বইয়ের নাম হচ্ছে তোমার আজাদি, দ্য মিনিস্ট্রি অফ utmost হ্যাপিনেস। মিনিস্ট্রি বললাম আমি, মিস্ট্রি হবে। ছি 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 ছি, তবা তবা। এক মিনিট দাঁড়াও তো, আমি এটা চেক করে নিই, আমারই নিজের গুলিয়ে যাচ্ছে, মিনিস্ট্রি না মিস্ট্রি। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি, মিনিস্ট্রি বলেছি। মাঝে মাঝে নিজের উপরেও সেলফ ডাউট হয়ে যায়। দ্য মিনিস্ট্রি অফ utmost হ্যাপিনেস। ওকে, অ্যান অর্ডিনারি পার্সনস গাইড টু এম্পায়ার। কি বড় বড় নাম বইয়ের। অর্ডিনারি পার্সন গাইড টু এম্পায়ার। আর কার মনে রাখবে, শশী থারুর তো বলে দিয়েছি, কিরণ দেশাই অ্যান্ড কিরণ দেশাই আর অনিন্দ্য দেশাই পরের দিন রাখবো, ছাড়ো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15। বাই হুইচ লেজিসলেশন ওয়ার ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ডিভাইডেড ইন্টু টু ইন্ডিপেন্ডেন্ট নেশন? কোন আইন অনুসারে ভারত এবং পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়েছিল? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, পাকিস্তান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ইন্ডিয়ান পার্টিশন অ্যাক্ট নাকি পাকিস্তান পার্টিশন অ্যাক্ট? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমেই কিন্তু দুটো দেশ সেপারেট করা হয়েছিল। 15টা কোয়েশ্চেন হয়ে গেল। কার কেমন লাগলো ক্লাসটা জানিও, এবং যদি কোথাও কিছু অসুবিধা থাকে, মনে হয় যে এত বড় ক্লাস বোর লাগছে, ছোট করে দিন ম্যাম, তাহলে আমি একদম 10 মিনিটের ক্লাসও করে দিতে পারি। 15টা কোয়েশ্চেন 10 মিনিটে খাতাম, কোনো কথাই হবে না, সেটাও তোমরা জানিও। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।